অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের পোস্টের বিষয়গুলি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি। আমাদের সামনে যে সমস্যাগুলি আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে সেগুলি এই রকম। এক, আমাদের ক্রয় ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে। বিশেষ করে খাদ্যদ্রব্য ক্রয় করতে যথেষ্ট আপোষ করতে হচ্ছে। কোনো জিনিস ক্রয়ের ইচ্ছা মনে জাগলেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জিনিস কেনা বন্ধ রাখতে হচ্ছে বা কম জিনিস ক্রয় করতে হচ্ছে। সস্তার জিনিস গুণমানের দিক থেকে ঠিক হয় না, এটা আমরা সবাই জানি। ফলে অপুষ্টিকর খাবার আমাদের অধিকাংশ মানুষকে কিনতে হচ্ছে। এর ফলে আগামী দিনে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারি। এসব জেনে বুঝেও খাদ্যদ্রব্যের সাথে আমাদের আপোষ করতেই হচ্ছে। ইতিমধ্যেই অনেক বাড়ি আছে যেখানে কোনো না কোনো ফ্যামিলি মেম্বারকে ওষুধ প্রতিদিন খেতেই হচ্ছে। ওষুধ কেনার ক্ষেত্রে কোনো আপোষ চলে না। দুই, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা মোটেই রাজ্যে নেই। তাই পড়ালেখা মন দিয়ে করলেও শিক্ষা শেষে এই রাজ্যে উপযুক্ত চাকরি পাওয়ার কোনো বন্দোবস্ত নেই। ফলে শিক্ষান্তে এ রাজ্যের উপযুক্ত ছেলেমেয়েদের অন্য রাজ্যে বা কেউ কেউ বিদেশে চলে যাচ্ছে। অনেক বাবা মাকে দেখেছি সন্তানের প্রবাস যাত্রার প্রথম দিকে বেশ ভালো বোধ করছেন, গর্বের সাথে পাড়াপড়শির কাছে সন্তানের সফলতার কথা ব্যক্ত করছেন। এতে কিছু বলার নেই। সন্তানের সফলতা সব মা মায়ের বহু দিনের একমাত্র স্বপ্ন, সেটা সফল হয়েছে। কিন্তু সন্তানের দীর্ঘদিন অনুপস্থিতি বা বছরে 1-2 বার শর্ট ভিজিট বাবা মায়েদের বয়স বাড়ার সাথে সাথেই নিঃসঙ্গ করে তোলে, বিশেষত অসুখের সময়। আর একটা বিষয় লক্ষ্য করছি, যেসব বাড়িগুলি একসময় ব্যস্ততার কারণে গম গম করত, সেই সব বাড়িগুলি এখন নিঃসঙ্গ বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে। এই লক্ষণ কোনো সচেতন মানুষের কাম্য নয়, এটা বলা বাহুল্য। এই প্রসঙ্গে একটি অতি নির্মম সত্য ভাষণ মনে পড়ছে। গৃহের দায়িত্ববান অভিভাবকের দূরদৃষ্টি যখন অবহেলিত হয়, তখন সেই অভিভাবক যেমন আক্ষেপ করেন, এখানেও রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ নিঃসৃত একটি আক্ষেপের টুকরো অংশ আমরা শুনব। পশ্চিমবাংলা কোথায় চলেছে? 5 বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএমকে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যে পড়াশোনা করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কলকারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই। পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো 5 বছর পর? সারা দেশ তো আমাদের দিকে হাসবে। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে। দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। ধরুন, সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে। এটা কি হচ্ছে? পাড়ার জলসাটা এখন সরকারি জলসা, এই লেভেলে একটা সরকার চলছে। পাড়াতে সব নানান রকম উচ্ছৃঙ্খলতা, হিংস্রতা, লুম্পেন, এইগুলোকে এই সময় খুব ফুলে ফেপে উঠেছে। পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। মাঝে মাঝে একটু লাল, সাদা, নীল রং, একটু 3 বাতি আর জলসা। সরকার চলছে বলে তো মনে হচ্ছে। চলে যদি বলেন আপনি, আমি বলবো পেছন দিকে চলছে, যে পশ্চাৎগতি। পেছতে শেষ পর্যন্ত 5 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবো কেউ জানে। বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে
তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছে, শুয়ে থাকি। হাঁটু আমার তো অত সহজে ভাঙে না। আর আমি একটা ঠুনকো কাঁচের কাপও নয়, একটু কমল। এই কথা আমরা 2016 সালের আগে শুনেছি। 2024 সাল সেটা মাত্রা ছাড়িয়েছে। বর্তমান সরকারের চাকরি দেওয়ার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের নাম শুনেছি, সেটা আবার পূর্বতন বাম সরকারের শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে। তাদের লক্ষ্য ছিল এটা প্রতিষ্ঠা করা শিক্ষকতা চাকরি নয়, সেবামূলক কাজ। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যখন দেখি এখান থেকে সেবা নয় চাকরি বিক্রি হচ্ছে, আর হাজার হাজার দিনের অধিক হয়ে গেলেও হবু শিক্ষকরা এখনো রাস্তায় বসে তাদের চাকরির। অতঃপর উনি পদত্যাগপত্রে সই করে শেষবারের মতন রাইটার্সের সিঁড়ি বেয়ে নিচে নামলেন। কারোর সাথে কোনো কথা না বলে গেটে দাঁড়িয়ে থাকা সাদা অ্যাম্বাসেডারে চেপে বেরিয়ে গেলেন রাইটার্স থেকে শেষবারের মতন। ফেলে গেলেন একটা চেয়ার, একটা মস্ত লাল বাড়ি, আর আলমারিতে সাজানো নিয়োগ নির্দেশের হাজার হাজার ফাইল। উনি যখন শেষবারের মতন রাইটার্স থেকে বেরোলেন, সেই বছর শিক্ষকতায় নিয়োগ হয়েছিল 11,723 জন। হ্যাঁ, এখন 2024, 13 বছর অতিক্রান্ত। কাউকে আজও চাকরি হারাতে হয়নি। বদুদেববাবু যখন মহাকরণ ছেড়ে শেষবারের মতন চলে গেলেন, তখন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 10,50,000। ওনারা রাজ্যপাঠ হাতে নেওয়ার সময় সংখ্যাটা ছিল 2 লক্ষেরও কম। 2024-এর পরিসংখ্যানে পরীক্ষার্থী বাড়েনি, বরং 4 লক্ষ পরীক্ষার্থী কম পরীক্ষা দিয়েছে। এটাই আমার 3 নং কারণ, আশঙ্কার কারণ, যে রাজ্যের বেহাল এই শিক্ষানীতি। এখন স্কুলে ড্রপ আউটের পর্ব চলছে। মুশকিল হচ্ছে এ রাজ্যের অনেক মানুষ এক আত্মঘাতী পথে পা বাড়াচ্ছেন। এরা গরম উনুন থেকে ঝাঁপ দিতে চলেছেন ফুটন্ত তেলে। তবুও আশা জাগে মনে যখন দেখি। স্যার, আরে এই দেখো রাস্তার মাঝখানে। ভালো আছো? ভালো আছো তো? সবই তো জানেন স্যার। জানি, ভালো তোমরা নেই। বহুদিনের অভ্যাস, মুখে চলে আসে কথাটা। কাগজে পড়লাম তোমরা কলকাতায় অনশন করছো। রাজেন সেদিন বলছিল তুমি সবার সাথে। হ্যাঁ স্যার, এর থেকে বেশি কি আর করতে পারি বলুন? মায়ের শরীরটা খুব খারাপ। আমি এই 2 দিনের জন্য এসেছি, আজই ফিরে যাব। মাঝে মাঝে খুব কষ্ট হয়। তোমাদের পড়িয়েছিলাম, সৎ হতে বলেছিলাম। কেন বলেছিলাম? একটা শিক্ষক শিক্ষিকার চাকরি। এই পোড়া রাজ্যে আর কোনো কাজ তো নেই, তার জন্যও শুনেছি লাখ লাখ টাকার লেনদেন। মায়ের দিকে তাকানো যায় না স্যার। বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। একটাই স্বপ্ন, আমি বড় হয়ে টিচার হব। কি হলো স্যার? পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, প্যানেলে নাম পর্যন্ত উঠলো। তারপর কি হলো? ঘুষের টাকা দিতে পারবো না বলে চাকরিটা হলো না। আমি যদি আগে বুঝতাম না স্যার, তাহলে মায়ের এই স্বপ্নটা অনেক আগেই বন্ধ করে দিতাম। সেদিন শুনলাম এক ওজনদার নেতা দল বদল করে হাটে হাড়ি ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন সেই ভিডিওটা? আমার কাছে আছে। আপনি কি দেখতে পারবেন স্যার? তোমাদের কোনো উপকার তো করতে পারছি না, নিজের প্রায়শ্চিত্তটা কিছুটা করি। একটু দেখাবে? হ্যাঁ স্যার। সারা ওয়েস্ট বেঙ্গলে 2014 সালে যে নিয়োগ হয়েছে সমস্তটাই হচ্ছে তৃণমূলের কর্মীরা বা তৃণমূলের
পছন্দের লোকেরা চাকরি পেয়েছে। অতএব হচ্ছে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কলঙ্কিত হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি নিজেই করেছে। এরা মানুষ বদমাইশ, এদের কোনো শাস্তি হবে না? হবে স্যার, আমরা সবাই মিলে এদের যা শাস্তি প্রাপ্য সব উসুল করে নেব। তোমাদের এত সাহস, এখনো এত স্পর্ধা? এখানেই তো ওদের সঙ্গে আমাদের পার্থক্য স্যার। আপনি তো শিখিয়েছেন এসব। তোমার মুখের দিকে তাকালে চোখের সামনে সার সার ছবিগুলো ভেসে ওঠে। এই বয়সে তোমাদের কাছে নতুন করে কিছু শিখতে আমার একটুও লজ্জা করবে না। আপনি চলুন না আমাদের সঙ্গে। আমারও তো কিছু দায় আছে, এতদিন কিছু করিনি, বারবার কেন ভুল করব? চলো যাই তোমাদের সঙ্গে। চলুন স্যার।